বেপরোয়া নিত্যপণ্যের বাজার কোনো কিছুতেই কমছে না দাম, ব্যবসায়ী সিন্ডিকেটে জিম্মি সরকার বলছেন ভোক্তা। নতুন বাজেটে সংকোচন নীতি নয়, রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ, অহেতুক প্রকল্প না নেওয়াও নির্ধারিত সময় কাজ শেষ করার পরামর্শ। এমপি আনারকে হত্যার পর লাশ গুমে জড়িত সিয়াম নেপালে আটক, তাকে দেশে ফেরাতে কূটনৈতিক যোগাযোগ শুরু। ফের বন্ধ হলো মালয়েশিয়ার শ্রম বাজার, এখনো আটকা 30,000-এর বেশি কর্মী, সুযোগ বুঝে বাড়তি বিমান ভাড়া আদায়। আমরা 6 লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়া যাওয়ার জন্য দিচ্ছি। ভাই ফ্লাইট কবে আমাদের? অমুক তারিখে হবে, ইনশাল্লাহ হবে। টিকিট দেন বা টিকিট কাটতেছি, আসবে আসবে এই করতে করতে ভাই আমাদের কাছে টাকা পয়সা, হোটেলে থাকতে খাইতে ভাই সব শেষ ভাই। অবৈধ দোকানে ঢাকা পড়েছে যাত্রাবাড়ি শেখ রাসেল পার্ক, ভেতরেও তোলা হচ্ছে দোকান, অনুমোদন ছাড়া রাইড বসিয়ে জমজমাট ব্যবসা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দ্রব্যমূল্য বৃদ্ধিতে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। ভরা মৌসুমেও পেঁয়াজ ও আলুর বাজারে কেন ঊর্ধ্বগতি, তার হিসাব মেলাতে পারছেন না সাধারণ ক্রেতা। এক মাসের মাথায় দ্বিগুণ হয়েছে রসুন, এলাচ ও জিরার দাম আকাশ ছোঁয়া। মন্ত্রণালয়ের নানা তৎপরতার পরও কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না বাজার। অনেকটাই ব্যবসায়ী সিন্ডিকেটের কাছেই জিম্মি হয়ে পড়েছে সরকার। কষ্ট পাচ্ছে মধ্যবিত্ত আর নিম্ন আয়ের মানুষের। মাজহারুল ইসলামের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমাল কিংবা বৃষ্টিপাত কোনো কিছুই প্রভাব ফেলতে পারেনি রাজধানীর চড়া মূল্যের বাজারে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশে খাদ্যপণ্যের দামই সবচেয়ে বেশি। পেঁয়াজ আলু উৎপাদনে বিশ্বে 7ম বাংলাদেশ, অথচ ভরা মৌসুমেও পেঁয়াজের কেজি 75 টাকা আর আলুর দাম 55। কয়েক মাস আগের 120 টাকা কেজি রসুনের দাম 240 টাকা। প্রত্যেকটা জিনিসের দাম আসলে সব থেকে বেশি, আর যারা আমরা নিম্ন আয়ের আমাদের জন্য তো আসলে ছোট। খালি ব্যাগ নিয়ে ফিরে যাচ্ছে, কিনতে পারে না, জিনিসের এত দাম। পেঁয়াজ আলু এগুলো আসলে এখন আলুর কেবল সিজন শেষ হলো, এখন আলুর দাম অনেক বেশি। 50-60 টাকা একটা আলুর 1 কেজি আলু, যে আলু কেজি এখন 15-20 টাকা বা 25 টাকা হওয়া উচিত ছিল। কাঁচামরিচের দাম ডাবল সেঞ্চুরি পেরিয়েছে, সবজির বাজারেও যা তা অবস্থা। আর গরুর মাংস কেনা নিম্নবিত্তের কাছে যেন স্বপ্নের মতো। মাছের বাজারে প্রায় সব ধরনের মাছের দামই নাগালের বাইরে। এমন হতাশ, কাঁচামরিচ নিতাম আরো বেশি করে, এখন নিচ্ছি এইটুকু। বুঝতে পারছেন হতাশ মানে কি, একেবারে হতাশ। বাজার বর্তমানে সব জিনিসের দাম বেশি, ওটা একমাত্র আল্লাহ জানে, ওটা কারো আমরা দোষারোপ করতে পারবো না, কারণ আমরা হলাম একটা দেওয়ালের ভিতরে দেওয়া বন্দি করে পড়ে আছি। ক্রেতাদের অভিযোগ, ঈদ আসার আগেই মশলার বাজারে আগুন লাগিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। কৃত্রিম সংকট আর ডলারের দাম বৃদ্ধির অজুহাতে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এলাচ ও জিরার দাম। এলাচ 3400 এবং জিরা 720 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ঈদ আসলেই দামটা একটু হঠাৎ করে বেড়ে যায়। কেন বাড়ে? এটা হলো যারা ইম্পোর্টার অথবা যারা মেইন আকারে যারা বিজনেস করে তারা এটার ভালোই দিতে পারে। মৌসুমি ফলে পরিপূর্ণ বাজারের ফলের দাম যেন আকাশচুম্বী। মান ভেদে একটি লিচুর দাম 5 থেকে 12 টাকা, আর 1 কেজি জামের দাম 250 থেকে 300 টাকা। সিজন চলে, সিজনের সময় যে পরিমাণ দাম তাতে অনেক বেশি। এখন 1500 টাকা দাম চাইছে লিচু, একটা লিচুর দাম কি 15 টাকা পিস পড়ে। 14 টাকা পার পিস একটা লিচুর দাম, তাহলে বোঝেন যে আমরা কোন অবস্থা আছি। যদি কারণ বাজার পাইকারি বাজারেতেও 1400 টাকা শ লিচু কিনে খেতে হয় আমাদের। দ্রব্যমূল্য বৃদ্ধির সব মাত্রা ছাড়িয়েছে দেশ, যার জাতাকলে প্রতিনিয়ত পিষ্ট হচ্ছেন নিম্ন ও মধ্যবিত্তরা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। মাছ মাংসের বাজার পরিস্থিতি জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। আমরা চলে যাচ্ছি বিল্লালের কাছে। বিল্লাল, কেমন দেখছেন মাছ মাংসের বাজার পরিস্থিতি, দাম কেমন? মাছের বাজার আসার পর যেটি দেখলাম যে সব মাছই বলা যায় অন্যান্য যে মাছগুলো রয়েছে
বিল্লাল, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন বিল্লাল হোসেন। এবার বাজেটের খবর। 6 জুন নতুন বাজেট পেশ করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। চলমান অর্থনৈতিক সংকটে আয় ব্যয়ের হিসাব মেলাতে সংকোচন নীতি নয়, রাজস্ব আদায় বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। অহেতুক প্রকল্প গ্রহণ না করে এবং সময় মতো কাজ শেষ করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন ইফতেখার রেজা। টানা চতুর্থবার সরকার গঠনের পর নতুন অর্থ বছরের জন্য আগামী 6 জুন জাতীয় সংসদে বাজেট পেশ করতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। বিভিন্ন মেগা প্রকল্প আর সে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি সহ নানা কারণে কিছুটা অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি। এমন অস্বস্তির মধ্যেই আসছে বাজেট। বাজেটের যে কোনো ধরনের প্রকল্প সময় মতো বাস্তবায়ন জরুরি উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, আর্থিক সংকোচন নীতি নিলে প্রভাব পড়বে চাকরির বাজারে। সংকোচন নীতিতে গেলে তখন কিন্তু আপনাকে অনেক দিক দিয়ে আপনি ঝামেলা করবেন, এভাবে এমপ্লয়মেন্টের উপরে বিরাট প্রেশার দেবে। উন্নয়ন প্রকল্পগুলো সময় মতো বাস্তবায়নে জোর দিচ্ছেন তারা। এতে ঋণের বোঝা কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঘাটতি অর্থায়ন কোনো নেতিবাচক কোনো বিষয় না। প্রশ্ন হচ্ছে যে উদ্দেশ্যে এই বাড়তি ব্যয়গুলো করা, ঋণ নিয়ে করা এবং সেই ঋণের জন্য যে সুদ পরিশোধের যে চাপ, সেই প্রেক্ষাপট থেকে সবসময় মনে রাখা দরকার যে এই ধরনের ঋণগুলো যাতে উপযুক্ত প্রকল্পে ব্যবহৃত হয়, প্রকল্পগুলো যাতে নির্দিষ্ট সময়ে শেষ হয় এবং প্রকল্পের ব্যয় যাতে কোনোভাবে না বাড়ে, যাতে ঋণের যে দায় সেটা যাতে স্বাভাবিক যে দায় তার থেকে বেশি না হয়ে যায়। বাজেটের বাৎসরিক উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী যাতে সঠিক বাস্তবায়ন হয় তা সরকার দেখবে বলে জানান অর্থ প্রতিমন্ত্রী। এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে অবশ্যই আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। সঠিক বাস্তবায়নের ক্ষেত্রে, সাশ্রয়ীভাবে বাস্তবায়নের ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এটা আমি আপনার সাথে একমত এবং সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। আসলে অনেক তো যথেষ্ট ট্রেনিংয়ের ব্যবস্থাও আছে এবং মনিটরিংয়ের ব্যবস্থা আছে। এগুলো তো অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্টের সাথেও যুক্ত আছে, তাই না? ধরেন এটা তো বিভিন্ন মন্ত্রণালয় এপি এর সাথেও যুক্ত আছে। ওনারা বাস্তবায়ন করতে না পারলে কিন্তু পরবর্তী বছরে তাদেরকে হয়তো বরাদ্দ কমিয়ে দেওয়া হয়। যারা বাস্তবায়ন করতে পারেন না তাদেরকে তো বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে। সরকারি রাজস্ব আদায় ডিজিটাল পদ্ধতিতে হলে কর জিডিপি বাড়বে বলেও মনে করেন অর্থ প্রতিমন্ত্রী। তারা বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে জড়িত। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। ভারতে এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর লাশ গুমে জড়িত সিয়ামকে আটক করেছে নেপালের পুলিশ। বৃহস্পতিবার দেশটির পুলিশ তাকে আটক করে বলে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে। আটক সিয়ামের বাড়ি ভোলার বোরহান উদ্দিনে। তিনি ছিলেন শাহিনের সহকারী। সিয়ামকে দেশে ফিরিয়ে আনার জন্য এরই মধ্যে বাংলাদেশের দূতাবাসের পক্ষ থেকে কূটনৈতিক যোগাযোগ শুরু হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে এই ঘটনায় দেশে 3 জন, কলকাতায় 1 জন ও নেপালে 1 জন আটক হলো। আটক সিয়ামের বিষয়ে নেপালের সঙ্গে কলকাতা পুলিশেরও যোগাযোগ রাখছে। 13 মে কলকাতায় এমপি আনারকে হত্যার পর লাশ গুম করার ক্ষেত্রে সিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর তিনি কলকাতা থেকে নেপাল চলে যান। এই হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান ও ওরফে শাহিনও 20 মে দিল্লি হয়ে কাঠমান্ডু যান। সেখান থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যায় শাহিন। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা কোথায় আছেন তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। কোন সূত্র বলছে তিনি দেশে অবস্থান করছেন, আবার কেউ কেউ বলছেন সব পরিবারই দুবাইয়ে আছেন। আর দুদক জানিয়েছে সাবেক আইজিপি ও তার পরিবারের সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চাইবে তারা। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রাজিন। সম্প্রতি সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ নিয়ে গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রচার করা হয়। এরপরই আলোচনায় সাবেক এআইজিপি। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে গেল সপ্তাহে বেনজির আহমেদের সব সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। আগামী 6 জুন সাবেক আইজিপিকে ও 9 জুন তার স্ত্রী ও সন্তানদের তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এবার সৃষ্টি হয়েছে বেনজির আহমেদের অবস্থান নিয়ে ধোঁয়াশা। গেল কয়েকদিন ধরে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের প্রকাশ্যে দেখা যাচ্ছে না কোথাও। গুলশানের বাসায়ও নেই তারা। ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াত বন্ধ।
এমনকি দুদকের তলবের নোটিশও তাদের হাতে পৌঁছে দিতে পারেননি অনুসন্ধান দল। এখন তারা কোথায় আছেন তা নিশ্চিত হতে পারছে না দুদক কিংবা আইনশৃঙ্খলা বাহিনী। ঘনিষ্ঠজনদের দাবি, চিকিৎসার কারণ দেখিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বিদেশে অবস্থান করছেন বেনজির আহমেদ। তবে দেশ ত্যাগের বিষয়ে সরকারি কোনো সূত্র নিশ্চিত করতে পারেনি। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকও জানিয়েছেন একই তথ্য। এই প্রসেসের মধ্যে থাকতে থাকতে উনি দেশের বাইরে চলে গেছেন, এটি কি সরকারের ব্যর্থতা হিসেবে পরিগণিত? আমি ঠিক জানি না, আই এম নট ক্লিয়ার, এমনকি এটা এখনো পরিষ্কার। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুর্নীতি দমন কমিশন দুদক। জমি, ফ্ল্যাট সহ বিভিন্ন খাতে বিপুল অঙ্কের বিনিয়োগের উৎস খুঁজতে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে শিগগিরই আদালতে আবেদন করা হবে বলে জানায় দুর্নীতি বিরোধী এ সংস্থা। অনুসন্ধানে জানা গেছে বেনজির আহমেদ চাকরিকালীন কক্সবাজার, গোপালগঞ্জ, মাদারীপুর, টুঙ্গিপাড়া, কোটলিপাড়া সহ দেশের বিভিন্ন স্থানে স্ত্রী সন্তানদের নামে 621 বিঘা জমি কেনেন, যার দলিল মূল্য ও বাস্তব মূল্যের অনেক পার্থক্য পেয়েছে দুদক। এছাড়া তার অতালিকাভুক্ত 19 কোম্পানি, তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, মিউচুয়াল ফান্ড ও সঞ্চয়পত্রে বিপুল বিনিয়োগের সন্ধান পেয়েছে দুদক। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রম বাজার বন্ধ হয়ে গেলেও টিকিট জটিলতায় বিপাকে পড়েছেন অনুমতিপ্রাপ্ত 30,000-এরও বেশি বাংলাদেশি। আজও তারা ভিড় করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই মুহূর্তে বিমানবন্দর এলাকায় আছেন সহকর্মী ফজলে আদিত্য, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আদিত্য, কি পরিমাণ মালয়েশিয়াগামী কর্মী বিমানবন্দরে ভিড় করছেন এবং কি বলছেন তারা? মালয়েশিয়ান যেই যাত্রীদের দেশের বাইরে যাওয়ার কথা ছিল সেটি ওই দেশের সরকার অর্থাৎ মালয়েশিয়ান সরকার কিন্তু ইতিমধ্যে সেটি বেশ কিছু যাত্রীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং গতকালকে কিন্তু মালয়েশিয়ার যারা কর্মী ভিসায় যারা দেশের বাইরে যাবেন তারা কিন্তু গতকালকে শেষ ডেট ছিল, তারিখ ছিল। তবে এখন পর্যন্ত আমরা আমার পিছনে লক্ষ্য করলে দেখতে পারবেন যে বেশ কিছু যাত্রী রয়েছে, তারা মূলত দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন। তবে মালয়েশিয়ান যে কর্মী ভিসায় যে যাত্রীগুলো রয়েছে সেই যাত্রীগুলো কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু তাদেরকে লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু গতকালকে পর্যন্ত তাদের উপচে পড়া ভিড় ছিল এই আন্তর্জাতিক টার্মিনাল কেন্দ্রে। মূলত তারা এসেছিলেন যে তাদের কর্মসংস্থানে যারা দেশের বাইরে রেমিটেন্স যোদ্ধারা রয়েছেন তারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে কিন্তু মূলত দেশের বাইরে যাচ্ছেন এবং তাদের যে সমস্যাটি হয়েছে বিভিন্ন এজেন্সিগত জটিলতার কারণেই মূলত এই ধরনের সমস্যাটি হয়েছে। তবে আমাদের কাছে পাওয়া শেষ তথ্য অনুযায়ী কিন্তু দেশটিতে যেই মালয়েশিয়ান সরকার কিন্তু সিদ্ধান্ত অনুযায়ী গতকালকে অর্থাৎ আগামীকাল পর্যন্ত ছিল দেশটিতে কর্মী যে যাওয়ার সেটি শেষকাল গতকালকে পর্যন্ত ছিল। তবে শনিবার থেকে কিন্তু আর কোনো কর্মী মালয়েশিয়া যেতে পারবে না এমনটি জানিয়েছিলেন। তবে একটা জিনিস আপনাকে জানিয়ে দিতে চাই যে এখন পর্যন্ত কিন্তু 31,701 যাত্রী কিন্তু ইতিমধ্যে তাদের যে স্বপ্ন দেশের বাইরে কাজ করার সেই স্বপ্ন কিন্তু অনেকটা ধূলিসাৎ বলা চলে। তবে এখন যে যাত্রীগুলো ছিল সেই যাত্রীগুলো কিন্তু মূলত দেশের বাইরে যে এজেন্সিগুলোর মাধ্যমে গিয়েছে সেই এজেন্সিগুলোর সাথে যোগাযোগের স্থাপন চেষ্টা করছে যেন পরবর্তীতে নিষেধাজ্ঞা যে আরোপ করা হয়েছে সেই আরোপের উঠে গেলে হয়তো সেই মালয়েশিয়ান যাত্রীরা চলে যাবে এবং রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতিতে একটি বিশাল প্রভাব ফেলবে এমনটাই যাত্রী সাধারণ জানিয়েছিলেন। এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সর্বশেষ মালয়েশিয়ান যাত্রী সর্বশেষ তথ্য। আদিত্য, আপনাকে ধন্যবাদ। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রম বাজার বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে বিস্তারিত বলছিলেন সহকর্মী ফজলে আদিত্য। অবৈধ দোকানের ভিড়ে ঢাকা পড়ে গেছে যাত্রাবাড়ির শেখ রাসেল পার্ক। পার্কের মধ্যেই গড়ে উঠেছে দোকান। নোংরা আর অপরিচ্ছন্ন পার্কের ভিতরের অংশ। দেখভালের দায়িত্ব ইজারাদার কোম্পানির হলেও কোনো দায়িত্ব পালন না করে বরং কার্যাদেশ না থাকা সত্ত্বেও পার্কের মধ্যে বিভিন্ন রাইড বসিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। সিটি কর্পোরেশনের অনুমতি না নিয়ে পার্কের বাইরে টানানো হয়েছে ক্যাফে ভাড়ার সাইনবোর্ডও। বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। ফুটপাত দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ দোকান। রাজধানী ঢাকার কেন্দ্রে এমন অনেক জায়গায় গড়ে উঠেছে এসব দোকান। তবে অবাক করার বিষয়, ফুটপাতের এই অবৈধ দোকানগুলো গড়ে উঠেছে যাত্রাবাড়ির শেখ রাসেল পার্ক ঘিরে। পার্কে ঢোকার প্রবেশ পথগুলোর মুখ সংকুচিত হয়ে গেছে দোকানের কারণে। বাইরে থেকে বোঝার উপায় নেই ভিতরে রয়েছে পার্ক। শুধু পার্কের বাইরে নয়, দোকান বসেছে ভিতরেও। সেটা আমি জানা নাই, আমি আজকে আইছি, এই ঘন্টা আনি হয়েছে আমি আইছি। এর আগের কখনো আসেন নাই?
আইছি আরো আইছি। আমি 1 বছর ধরে বাবা। কেউ দেন প্রথম ধরে কাজ করে, আমি ওই কোনাত বসে করি, বেচা কিনে করি। পার্কের বসার জায়গা এত অপরিষ্কার যে দর্শনার্থীদের কাগজ বা কাঠের টুকরা বিছিয়ে বসতে হয়। আর পার্কে চলে অবলীলায় ধূমপান। খারাপই লাগতেছে, ময়লা মাখবে, এই জন্য বসে রয়েছি কাঠ দেখে। এটা আমরা অনেকবারই জিজ্ঞেস করছি, বলে যে আমরা লোক দিয়ে পয়সা করাবো, খালি বলে। টয়লেট ও ক্যাফে ইজারা নেয়া কোম্পানি দিল্লি দরবারের দায়িত্বে ছিল পার্ক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তবে দায়িত্ব পালন না করে পার্কে অবৈধভাবে বিভিন্ন রাইড বসিয়ে হাতে এনেছে অর্থ। ইজারাদার কোম্পানি নিজে ক্যাফে না চালিয়ে ভাড়া দেওয়ার ব্যানারও টানিয়েছে পার্কের বাইরে, যা কার্যাদেশের নিয়ম বহির্ভূত বলেও স্বীকার করেন ইজারাদার। সাইনবোর্ডটা আমি লাগাইছি, যদি এটা কোনোভাবে যদি কম প্রাইজের মধ্যে কেউ যদি খাবারের ব্যবসা করতে চায় তাকে দিয়ে দিই। দক্ষিণ সিটির প্রধান নির্বাহী প্রকৌশলী আশ্বাস দেন, নিয়ম না মানায় ব্যবস্থা নেবেন ইজারাদারের বিরুদ্ধে। অর্থ পরিশোধ করতে হবে, তারপর এটা অনুমোদন নিতে হবে, তারপরে একমাত্র তার সেখানে তার যে বাণিজ্যিক যে কার্যক্রমগুলো পরিচালনা করার কথা সেটি তখন তার সেই অধিকার তারা পাবে। তার আগে সে এটি করার কোনো সুযোগ নেই। সে যদি করে থাকে এটা অবৈধ করছে এবং সেই বিষয়ে আইনানুগভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। চলতি বছরে শেখ রাসেল পার্কের ইজারা এখনো দেওয়া হয়নি কোনো প্রতিষ্ঠানকে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। ভারতের লোকসভায় সপ্তম শেষ দফার ভোট চলছে। মোদি অভিষেক সহ অনেকের ভাগ্য পরীক্ষা আজ। কুষ্টিয়ার কুমারখালীর হাবাসপুরে 1.5 কিলোমিটার কাঁচা সড়কটি বর্ষায় চলাচলের অনুপযোগী হওয়ায় স্থানীয় বাসিন্দারা ওই এলাকা ছাড়ছেন। ফলে শিক্ষার্থী শূন্য হয়ে পড়ছে আবাসনের সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। বর্তমানে স্কুলটিতে 4 জন শিক্ষক থাকলেও শিক্ষার্থী রয়েছে মাত্র 3 জন। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। দুপুর গড়িয়ে গেলেও বিদ্যালয়ে ঝুলছে তালা, খালি বেঞ্চে জমেছে ধুলাবালি। 4 জন শিক্ষক বসে অপেক্ষা করছেন চতুর্থ শ্রেণীর একমাত্র ছাত্রটির। এই চিত্র কুষ্টিয়ার কুমারখালীর হাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। 2014 সালে হাবাসপুর আবাসন প্রকল্পে 20 লাখ টাকা ব্যয়ে এই সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়। সে সময় 26 জন শিক্ষার্থী থাকলেও এখন শিক্ষার্থী রয়েছে মাত্র 3 জন, আর শিক্ষক রয়েছে 4 জন। বেশিরভাগ দিনই কোনো শিক্ষার্থী আসেন না বিদ্যালয়ে। শিক্ষকরা বলছেন, দীর্ঘদিন ধরে আবাসন প্রকল্পের রাস্তা ও ঘরগুলো মেরামত না করাই বাসিন্দারা এলাকা ছেড়েছেন, যার কারণে বিদ্যালয়টিতে দিন দিন কমছে শিক্ষার্থী। যোগাযোগ অবস্থা খুবই খারাপ হওয়ার কারণে এখানে ফ্যামিলি থাকে না, কিছুদিন থাকার পর চলে যায়, ওদের সঙ্গে বাচ্চারাও চলে যায়। আমাদের রাস্তাটা খুবই দুর্গম, মানে অবস্থা খুবই সংকীর্ণ, খারাপ। এদিক দিয়ে ভাটা আছে কয়েকটা, এই ভাটাগুলোর জন্য মনে করেন যে রাস্তাগুলো আরো বেশি খারাপ হয়ে গেছে। মানে স্টুডেন্ট সংখ্যা দিন দিন কমতেই আছে। 4 জন হলো শিক্ষক আর স্টুডেন্ট হচ্ছে এখন 3 জন। আর আবাসন প্রকল্পের বাসিন্দাদের অভিযোগ, মেরামতের অভাবে ঘরগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। চলাচলের একমাত্র সড়কটিও কাঁচা হওয়ায় বর্ষার সময় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাই আবাসন ছাড়তে বাধ্য হচ্ছেন তারা। কেউ জায়গা কিনে চলে গিয়েছে, কেউ বাসা বাড়িতে থাকে, যার যেমন মন বলে সেই সময় চলে গিয়েছে। লোকজন থাকে না, ধরেন রাস্তাঘাটের কারণে কাজ কামের সমস্যায়। সমস্যা হলে তো ধরেন এখানে এত দূর পথ হেঁটে যাওয়া আসা সমস্যা, রাস্তাঘাট ভালো না। তবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে পারে বলে মনে করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। যোগাযোগ ব্যবস্থা ভালো হলে হয়তো আবার আবাসনের প্রাণ ফিরে আসলে আবার স্কুলটা ইয়ে হবে। যদি না আসে, যদি এরকম অবস্থা থাকে, তাহলে কর্তৃপক্ষ বরাবর যে রিপোর্ট এর আগে গিয়েছে তার পরিপ্রেক্ষিতে হয়তো পার্শ্ববর্তী যে বিদ্যালয়টি রয়েছে প্রায় 1 কিলোমিটার মতো মীর মশাররফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে মার্জ করে দিতে পারে। এদিকে বরাদ্দ না থাকায় এখনই রাস্তা সংস্কার করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেখছেন সংবাদ সকাল। ঘূর্ণিঝড় রিমালে ভোলায় কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। কিভাবে নতুন করে ঘুরে দাঁড়াবেন তা নিয়ে চরম দুশ্চিন্তায় তারা। কৃষি বিভাগ ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি এবং সংকট মোকাবেলার পরামর্শ দিলেও ঋণগ্রস্তরা পড়েছেন বিপাকে। ভোলা থেকে সহকর্মী ছোটন সাহার তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। পানিতে ডুবে আছে কৃষকদের বিস্তীর্ণ ফসলের ক্ষেত। গ্রীষ্মকালীন ফসলের মধ্যে সবজি, ধান, ডাল ও পান কিছুই যেন রক্ষা পায়নি ঘূর্ণিঝড়ের কবল থেকে।
ঘূর্ণিঝড় শুধু ঘরবাড়ি বিধ্বস্ত করেনি, কেড়ে নিয়েছে কৃষকদের স্বপ্ন। অবশিষ্ট যে ফসল ছিল তা নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা। এবার রবি শস্য আউশ দুন্দুল চিচিঙ্গা করছি, ঝড়ে এবং জোয়ারে সবকিছু আমাকে লয়ে গেছে। পানি আমাদের বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এনজিও থেকে ঋণ নিয়ে লাভের আশায় ফলন ফলিও চরম সংকটে পড়েছেন তারা। আশা সমিতি তো টিয়া লইছি, ব্যারাক সমিতি তো টিয়া লইছি, লইয়া যেমন বর করছি, যে ক্ষয়ক্ষতি হয়েছে এখন বর আর রাখতেও পারুম না। সাইডে হচ্ছে এনজিও মনে করেন যে ঋণ আছি, অনেক ঋণ আমরা কিভাবে দিব কিভাবে চালাবো আমার কোনো মাথা মুথা কোনো ঠিক না। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পানি নিষ্কাশনের পরামর্শ দিচ্ছেন মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা। অতিরিক্ত বৃষ্টিপাত এবং অতিরিক্ত জোয়ারের পানিতে পানিবন্দী অবস্থায় ছিল। আমরা তাৎক্ষণিকভাবে আমরা স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে থেকে কৃষককে সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হয়েছে। আর তালিকা তৈরি করে সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এই ক্ষতি আমরা লাঘব করতে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনের ক্ষেত্রে আমরা কার্যকর ভূমিকা রাখতে সমর্থ। ভোলায় কৃষিতে ক্ষতির পরিমাণ 48,52,80,00,000 টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি সবজিতে 31 কোটি, আউশ ধানে 13 কোটি আর পানের বরজে 91 লাখ টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। নিউইয়র্কে টি-20-র আগে ভারতের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব শেষ হলেও এখনও পানিবন্দী নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দারা। বেশি দুর্ভোগে ফতুল্লার লালপুর, পাগলা, নন্দলালপুর, নয়ামাটির এলাকাবাসী। বৃষ্টির পানি আর শিল্প কারখানার বর্জ্য মিলেমিশে উৎকট দুর্গন্ধে নানা রোগবালাই ছড়াচ্ছে। নারায়ণগঞ্জ থেকে সহকর্মী বিল্লাল হোসাইনের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। 1964 সালে ঢাকা নারায়ণগঞ্জ ও ডেমরা এলাকা দিয়ে ডিএনডি প্রজেক্ট গড়ে তোলা হয়। মূলত কৃষি সেচ প্রকল্প হিসেবে এখানে বাঁধ দিয়ে প্রকল্প শুরু হলেও স্বাধীনতার পর এখানে বসবাস করছেন কয়েক লাখ মানুষ। পরবর্তীতে ডিএনডি বাঁধের ভেতর ছোট বড় প্রায় 6000 শিল্প কারখানা গড়ে ওঠায় ভরে গেছে খালগুলো। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বর্ষণে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় এখনো জমে আছে পানি। নিচু এলাকার বাড়িঘরেও পানি ঢুকেছে। ফতুল্লা, লালপুর, টাগারপাড়, নন্দলালপুর সহ বিভিন্ন এলাকায় কলকারখানা বর্জ্যের বিষাক্ত ময়লা পানি বৃষ্টির সাথে মিশে দুর্গন্ধ ছড়াচ্ছে। দেখা দিচ্ছে নানা পানিবাহিত রোগ। নিরুপায় এলাকাবাসীর ভরসা এখন রিক্সা, ভ্যান ও নৌকা। এই প্রতি বছরই আমাদের এখানে পানি, বৃষ্টি হলেই পানি জমে যায়। আর বৃষ্টি মনে হইতেছে, বৃষ্টি তো আল্লাহর রহমত, বৃষ্টি মনে হইতেছে আমাদের জন্য অভিশাপ। এই বৃষ্টি বা পানি এই এলাকার মানুষ প্রচন্ড ডরায় এবং এটা আমরা ছোট থেকে দেখে আসছি। অনেক সমস্যা, বাচ্চা ছেলে মেয়ে সবাই স্কুলে যাতায়াত করতে সমস্যা, রাস্তাঘাটে চলাচল করতে যাতায়াত করতে সমস্যা। এ খবরে দুর্গত এলাকা পরিদর্শন করেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। পানিবন্দী মানুষের ভোগান্তি কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। প্রায় 3 লক্ষ মানুষ এখানে পানিবন্দী হয়েছেন। প্রচুর পরিমাণ পানি জমে গেছে। নর্দমার ময়লা পানি এবং বাথরুমের সমস্ত ময়লা যে মসজিদ মন্দিরে সব জায়গায় ঢুকে বসছে। এই জন্য আমি দুঃখিত এবং লজ্জিত। আমি বিশ্বাস করি আগামী 2-3 দিনের মধ্যে এই পানি আমরা নামিয়ে ফেলতে পারব। 2017 সালে ডিএনডি এলাকায় জলাবদ্ধতা নিরসনে নেওয়া মেগা প্রকল্পের মেয়াদ গেল বছরের জুনে শেষ হলেও কাজ এখনো বাকি। তবে জলাবদ্ধতা নিরসনে দিনরাত পাম্প চালু রাখার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জমি দখল হয়ে গেছে, বেদখল হয়ে গেছে, সেগুলো উদ্ধার করতে হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হলো খাল কাটা হচ্ছে, আবার লোকজন আবার আবর্জনা ফেলতেছে। পাম্পগুলো চালু আছে। আমার ডিএনডি এলাকায় জলাবদ্ধতা থাকবে বলে আমি মনে করি না। ডিএনডি সহ ফতুল্লা এলাকায় জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি পানিবন্দী মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।